দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। অধিকার এখন পর্যন্ত কিন্তু স্বাধীন হয় নাই। আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যদি কখনো ডাক আসে ৭১ সালের মতো জাগো বাঙালি জাগো, আবারও জেগে উঠতে হবে। এরা দেশ চালাইছে পুরোপুরি ব্যর্থ। বাংলাদেশ আওয়ামী লীগকে আটকানোর ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাখে না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন যে পরিমাণ কোণঠাসা অবস্থায় আছে, তারা তাদের প্রাপ্য আদায় করতে অনেক ব্যাক পোহাতে হবে। কেন জানেন? কারণ দর্শক বন্ধুরা, জেল থেকে বের হতে না হতেই একই আলটিমেটাম দিয়ে দিলেন অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসকে। ৩১ দফার আলটিমেটাম যদি না মানা হয়, তাহলে ডিসেম্বরের মাসের ভিতরে বা তার আগেই এই অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়ক বা উপদেষ্টা যে কয়টা আছে সবাইকে রাজপথে উলঙ্গ করে পেটাবে। কে পেটাবে? আপনার জাকির খান। বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর একটা পেতে দাও না, পারলে আর একটা চর কষে মারা। যেটা আমি এটা করতে পারবো, ওটা করতে পারবো বললে হবে না, এখন থেকে করা শুরু করতে হবে। কবে সময় আসবে সেটা না। হ্যাঁ, আমরা প্রতিশোধ আগে নেইনি। 2001 আমাদের সাথে যা করা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে, আমি শুধু বলছিলাম আমরা আগে দেশটাকে উন্নত করি। দেশটাকে তো উন্নত করলাম, উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো? সে উন্নয়নটাও শেষ করে দিল। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটা চমৎকার কথা বলেছেন এবং বাস্তবতাটা কিন্তু সেটাই। আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে। ঢাকা আর দিল্লি কেন বলা হচ্ছে? আসলে এখানে মৃত্যু ঘটে গেছে, আর দাফন দিল্লিতে, অর্থাৎ শেখ হাসিনা সেখানে দাফন হয়েছে। এটা প্রতীকী অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলেই ভিন্ন। একটা পর্যায়ে সারা বিশ্বব্যাপী তিনি পরিচিত হয়েছেন একজন সফল ব্যবসায়ী। তবে রাজনীতি করার যে শখটা ছিল, সেই 111 সরকারের পর সেটা চিরতরে ওনার মিটা গেছিল। কিন্তু ভাগ্য কি জিনিস দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলে অন্যরকম। আমাদের লোকাল ভাষায় বলে যে পাচাঙ্গুল্লা কপাল বা সান কপাল, কপাল রে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন, দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটি ভিডিওটা দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর বেশি কথা না বলে ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো। বাংলাদেশ আওয়ামী লীগকে আটকানোর ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাখে না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন যে পরিমাণ কোণঠাসা অবস্থায় আছে, তারা তাদের প্রাপ্য আদায় করতে অনেক ব্যাক পোহাতে হবে। কেন জানেন? কারণ আমাদের অনেক নেতারা 16 বছর ক্ষমতায় থাকার কারণে তাদের অনেক চর্বি জমে গিয়েছে। তারা এখনো এসি রুমে বসে কিছু গ্রুপ খুলে ওইখানে নেতৃত্ব দিতে চেষ্টা করে। এভাবে করে রাজপথ দখল করা যায় না। রাজপথ দখল করতে হলে রাজপথে নামতে হবে। রাজপথ দখল করতে হলে মাথায় একটা জিনিস চিন্তা করতে হবে, এসপার না হয় ওসপার। মাথায় কাপড়ের কাপড় পরে রাজপথে নামতে হবে। রাজপথ দখল করা যদি এত সোজাই হতো, বিএনপি এবং অন্যান্য যেসব দল আছে শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য 16 বছর আন্দোলন করা লাগতো না। বিএনপিকে বহির্বিশ্বের সাপোর্ট ছিল এবং আর্মির সাপোর্ট ছিল এবং অন্যান্য ছাত্র সংগঠন, বিভিন্ন সংগঠন সাপোর্টের মাধ্যমে এই শেখ হাসিনা সরকারের পতন করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। তারপরও 16 বছর লেগেছে। আর আমরা তো 8 মাসে আমরা গ্রুপ খুলে এসি রুমে বসে প্ল্যানিং করে আন্দোলন ছাড়াই সরকারকে হটানো সম্ভব? কখনোই সম্ভব না। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, ঘরবাড়ি আমাদের পুড়ে গিয়েছে, আমরা সকলেই পালাতক অবস্থায় আছি, আমাদের দেয়ালে পিঠিয়ে গিয়েছে। আমরা এভাবে মরার চেয়েও রাজপথে যুদ্ধ করে, রাজপথে ফাইট দিয়ে মরে যাওয়া অনেক ভালো। আমাদেরকে সেম থিওরি অ্যাপ্লাই করতে হবে, এসপার না হয় ওসপার। হয়তো বাঁচবো, না হয় মরবো। নিজের প্রাপ্য বুঝে নেওয়ার জন্য আন্দোলনই হচ্ছে সর্বশেষ পন্থা, আর কোনো ওয়ে নেই। আপনারা মনে করছেন বহির্বিশ্বের সাপোর্টে আর্মির কিছু সংখ্যক আমাদেরকে সাপোর্ট দিবে, তারপরে আমরা অটোমেটিক ক্ষমতায় চলে আসবো, রাজনীতিতে আবার অ্যাক্টিভ হয়ে যাব, ডক্টর ইউনূস পালিয়ে যাবে। রাজনীতি যদি এতই সোজা হতো, তাহলে সবাই ঘরে বসে বসে এসি বাতাসে বসে বসে গ্রুপে আলাপ আলোচনা করে
রাজপথ দখল করে ফেলতো, ক্ষমতায় চলে আসতো। রাজনীতি এত সোজা বিষয় না। 16 বছর ক্ষমতায় ছিলাম তো আপনারা, সে কারণে এখনো ঘুমের মধ্যে আছেন। রাজপথ দখল করতে হলে রাজপথে নামতে হবে। রাজপথ দখল করতে হলে কর্মীকে সংগঠিত করতে হবে। আর রাজপথের যোদ্ধারা গ্রুপে বসে বসে ফাঁকে না। রাজপথের যোদ্ধারা রাজপথে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তাই আপনারা যদি রাজনীতি করার ইচ্ছাই থাকে, যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, এখনো বাংলাদেশের মধ্যে আছেন, যারা বাইরে আছেন, সকলকে ঐক্যবদ্ধ করতে হবে রাজপথে নামার জন্য। যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তারা দেখলাম অনেকেই বিএনপির একজনকে ছাত্রদলের পিটিয়ে মেরে ফেলেছে। আজকে ডিবিসি নিউজও খবর আসছে। কারণ দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সে জানে সে বেঁচে থাকলে আমার ঘর বাড়ি জ্বালে পুড়ে ছাই করে দিচ্ছে, আমি মারা যাব, আমি ঘর বাড়ি ছাড়া। তো কি করব? প্রতিরোধ গড়ে তুলতে হবে। তো প্রতিরোধ এক জায়গায় গড়ে তুললে হবে না, সকল জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিজের প্রাপ্য আন্দোলনের মাধ্যমে, প্রতিরোধের মাধ্যমে আদায় করে নিতে হবে। এভাবে করে আপনারা আবার রাজপথে নামতে পারবেন, এভাবে করে আবার ক্ষমতায় আসতে পারবেন। আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। আন্দোলন একদিনে গড়ে উঠবে না, আস্তে আস্তে করে গড়ে উঠবে, কিন্তু সংঘবদ্ধ করতে হবে। এসি রুমে বসে বসে শুধু ব্রিফিং দিলে হবে না, রাজপথে নামার প্রক্রিয়া শুরু করতে হবে। যারা রাজপথে নামবে তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছাড়া রাজপথ কখনো দখল করা সম্ভব হয় না। শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে যে পতন ঘটানো হয়েছে, কত পরিমাণ টাকা ইনভেস্ট করেছে সেটা কি আপনাদের ধারণা আছে? আওয়ামী লীগকে ভালোবাসা সমর্থন করে, ঠিক আছে, তার তো ফ্যামিলিও আছে, সেই নিজেও চলতে হবে, মামলারও ভয় আছে। তাকে যদি ফাইন্যান্সিয়াল ভাবে আপনারা সাপোর্ট না দেন, সে মনোবল পাবে কোথায়? মনোবল প্লাস ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্লাস দলের প্রতি ভালোবাসার তিনোটাই যখন মিশ্রণ হবে, তখন আন্দোলন চাঙ্গা হবে। আন্দোলন চাঙ্গা করতে হলে এইসব মেটেরিয়ালস এর প্রয়োজন আছে। আপনাদেরকে গ্রুপও অ্যাক্টিভ থেকে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, রাজপথে নামার প্রক্রিয়া শুরু করতে হবে। কারণ এই সরকারের অধীনে, ডক্টর ইউনূস সরকারের অধীনে যে নির্বাচনে আওয়ামী লীগ যাবে না, সেটা মোটামুটি অনেক জায়গায় অনেকে সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা শুনে ক্লিয়ার হয়ে গিয়েছি। কারণ এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, সকলেই জানে, আপনারাও জানেন, যারা আমার ভিডিও শুনেন তারাও বুঝতে পারেন। তাই এই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। তো এই সরকারকে হঠাৎ হলে তো আন্দোলন লাগবে। কারণ এই সরকারের অধীনে যদি নির্বাচন হয়ে যায়, আওয়ামী লীগ না যায়, তাহলে তো আওয়ামী লীগ ক্ষমতার দৌড়ে অনেক পিছিয়ে যাবে, অনেক বছর সময় লাগবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে এবং রাজপথে নামতে। তো এই সরকারকে আমাদেরকে হটিয়ে আন্দোলনের মাধ্যমে আবার নতুন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার বসিয়ে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে, তখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তো কিভাবে, কোন প্রক্রিয়া আপনারা আন্দোলনে নামবেন, কিভাবে সংগঠিত হবেন, সেটা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা যদি ঠিক করতে না পারেন, তাহলে আওয়ামী লীগ এখন যেভাবে কোণঠাসায় আছে, সেভাবে কোণঠাসা কত বছর থাকতে হয় সেটা কল্পনা করতে পারবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, জেল থেকে বের হতে না হতেই কি আলটিমেটাম দিয়ে দিলেন অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসকে। 31 দফার আলটিমেটাম যদি না মানা হয়, তাহলে ডিসেম্বরের মাসের ভিতরে বা তার আগেই এই অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়ক বা উপদেষ্টা যে কয়টা আছে সবাইকে রাজপথে উলঙ্গ করে পেটাবে। কে পেটাবে? আপনার জাকির খান। আসুন তার একটা বক্তব্য শুনে তারপরে বাকি কথা বলতেছি। প্রথমত তারেক জিয়ার 31 দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব। আচ্ছা, শুনলেন তো আপনার তারেক জিয়ার 31 দফার আলটিমেটাম। এই 31 দফা আপনার পূরণ করার জন্য তিনি যতটুকু করা দরকার ততটুকু করবে। শুধু এটাই না, আপনার বিএনপির বর্তমান বড় বড় নেতা কর্মীরা তারা অন্তর্বর্তীকালে সরকারকে ঠিক একইভাবে আলটিমেটাম দিয়ে যাচ্ছে। আপনাদের সময় ওয়েস্ট করব না, আসুন আরেকজনের বক্তব্য শুনে আসি। এখনো 7.5 কোটি লোকের ভিতরে 3 কোটি লোক বেঁচে আছে। এত সহজ না, এত সহজ না। আস্তে আস্তে কেমোথেরাপি খেয়ে ছাত্ররাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে। সামনে নির্বাচন শিডিউল দিতে বলেন, ঢাকা শহর থেকে একটা বেরোতে পারবে না। আমি নির্বাচন আওয়ামী লীগ করছে না, শেখ হাসিনা বড় বড় নেতাদের দিয়ে করছে, একটারও জামানত থাকে নাই, এদেরও জামানত থাকবে না, কারো থাকবে না। এবং তাদের জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে। এখন প্রত্যেকটা মিনিস্ট্রি ছাত্র বসায় দিছে। কি করতেছে আপনার খবর তো আপনার সাংবাদিক আপনার কাছে আছে। ট্রান্সফার, পোস্টিং, চাকরি দেওয়া সবকিছুতে কমিশন চলছে, ভয়ঙ্কর কমিশন। পোলাপান পড়াশোনা নাই, সব নাই, সবগুলো এখন সরকার চালানো ব্যস্ত। এই যে 7-8 ব্যাচের ভ্যাকুয়াম তৈরি করে ফেললো, জাতিটাকে তো নষ্ট করে। সবাইকে ইউনূস সাহেব বলতেছে যে আপনারা হন,
কি ব্যবসা করেন, সব ব্যবসায়ী বানায়। ব্যবসাটা করবে করতে, ব্যবসা তো উনিই নিজে নিয়ে ফেলছে। হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ করে নিয়েছে, গ্রামীণ ব্যাংকের 4000 কোটি টাকা মাফ করে নিয়েছে, ম্যান পাওয়ার ব্যবসা নিয়ে নিছে। হ্যাঁ, এইরকম ভাবে অন্তত 8-10টা তিনি আপনি বলেন নৈতিকভাবে তিনি 6 মাসের জেল হয়েছিল, আপিলের শর্তে তিনি মুক্ত হয়েছিল, সবগুলো মামলা সবগুলো মামলা খারিজ করে নিয়েছে। তো তিনি তো এই গণঅভ্যুত্থানের এককভাবে সবচেয়ে বড় সুবিধাবাদী। সুতরাং এইটা জাতির ঘাড়ে সব চাপায় দেওয়া, ওনার একা পুরো বাংলাদেশকে ব্যবসার কেন্দ্র করে ফেলতেছে। সুতরাং এর থেকে মুক্তি পাওয়া দরকার। এর চাইতে নির্বাচিত সরকার যেই আসুক, আমি বলবো যে সেটাও এর চাইতে বেটার হবে। এই সারা দেশটাকে ব্যবসার কেন্দ্র কেউ বানাবে না। 5 বছর সরকার থাকুক, আবার নির্বাচিত প্রধানমন্ত্রী থাকুক ডক্টর মোহাম্মদ ইউনূস, তো তাহলে পার্টি করতে বলেন, নির্বাচন করতে বলেন, জিততে বলেন। আপনারা যারা বলতেছে তারা নির্বাচন না করলে তো সবগুলোর জামানত বাজেয়াপ্ত হবে, নির্বাচন দিয়ে দেখুক না, আবার 5 বছর থাকার ইচ্ছা। তো এই জন্য বলছে তারা এত জটিলতা তৈরি না করে, দেশটা চলছে না, নির্বাচন দিয়ে তারা আমার মনে হয় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হ্যান্ডওভার করা উচিত। আচ্ছা শুনে আর দেখতে হবে না, সবার আগে জাকির খানকে নিয়ে কথা বলি, তারপরে ওনাকে নিয়ে আসতেছি। জাকির খান বা এই জাকির খানকে কে কতটুকু চেনেন আমি জানি না, তবে আমি কিছুটা ধারণা দিই। শুনেন, এই অন্তর্বর্তীকালে সরকারকে বা সরকারের ভিতরে ভয় ঢোকানোর জন্য, কিংবা এই সরকারকে আপনার শেষ করে, মানে রাস্তা থেকে শেষ করে নতুন একটা জনগণের নির্বাচিত একটা সরকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেটা এই জাকির খান অনেক বড় একটা ভূমিকা পালন করবে। এটা 100% আপনার একদম নিশ্চয়তা। অন্যদিকে এই জাকির খান তিনি কিন্তু একজন খুনের আসামি, তাই না? তার বিরুদ্ধে 30-এরও অধিক আপনার শেখ হাসিনা সরকারের আমল থেকে তার নামে মামলা ছিল, এবং গতকালকে এসে তিনি সমস্ত মামলা থেকে মওকুফ পায় এবং তিনি জামিন পেয়ে যায়। এবং আপনার এই জাকির খান ওনার যেই মনে করেন জনগণের যে ট্রাফিক, যে ভালোবাসা নারায়ণগঞ্জের ভিতরে দেখতে পারছেন, এক জাকির খানকে কেন্দ্র করে যে নাকি একটা খুনির আসামি। আপনি কল্পনা করতে পারেন সমন্বয়কদের কি অবস্থা হবে তারা যদি রাজপথে নামে, কিংবা এই যে আপনার 31 দফার যে আলটিমেটাম, এটা যদি না মানে, তাহলে আপনার কি বলে এই তারেক জিয়ার যে 31 দফা সেটা পালন করার জন্য তিনি ওয়াদা পর্যন্ত করে যে যতটুকু বা যেভাবেই হোক না কেন এই 31 দফা মানতে হবে বা এটা পূরণ করব, যেভাবেই হোক না কেন। তিনি কিন্তু একজন বড় দাগি আসামি, তাও কি জানতেন না ভাই, মার্ডার কেসের। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর তার যে জনগণের যে ভালোবাসা, যে সাপোর্ট, যে জনগণের হুমড়ি খেয়ে পড়ছে তাকে দেখার জন্য বা তাকে রিসিভ করার জন্য, এই সমন্বয়কদের কি হবে তারা যদি এই 31 দফা না মানে। এখন আসুন, যেই জাকির খানের পরে যেই মানুষটার বক্তব্য শুনাইলাম, তিনি একজন সাংবাদিক। এই সাংবাদিক ভাইয়ের বক্তব্যটা আপনারা শুনছেন যে সমন্বয়কারীরা এই 31 দফা যদি আন্দোলন না মানে, তাহলে তারা ঢাকায় থেকেও বের হতে পারবে কিনা এটাও সন্দেহ। উল্টো দিকে তিনি আরো বলছে যে তাদের জীবনের কিংবা জানের পর্যন্ত হুমকি আছে কিন্তু, তাই না? কেন বলছে এই কথা? দ্যাট মিনস এই জাকির খান তিনি বের হয়ে গেছে, এবং তিনি বের হয়েই সাথে সাথে সাংবাদিকদের যে যখন নাকি মাওতা সামনে নিয়ে যায়, কি বলছে? তারেক জিয়ার 31 দফা আন্দোলন কিংবা মানার জন্য যতটুকু করা দরকার সমস্ত কিছু করব, যেভাবেই হোক না কেন এটাকে সাকসেস হতে হবে। দ্যাট মিনস আপনার ডিসেম্বর মাসের ভিতরেই আপনার নির্বাচন দিতে হবে, যেভাবে হোক। যদি না দেয় তাহলে সমন্বয়কদের পিঠের ছাল থাকবে না, কিংবা অন্তর্বর্তীকালে সরকার আপনার যে বা যারা আছে সব কয়টাকে রাজপথে এনে উলঙ্গ করে পেটানো হবে। এটাই হচ্ছে এই 31 দফার ভিতরে একটা বড় ঘোষণা। আপনার বিএনপির মির্জা আব্বাস, তারপরে আরো যে অনেক বড় বড় নেতাকর্মীরা, তাদের একটাই বক্তব্য যে কার কোন বাপ আছে আইসো দেখবো রাজপথে খেলা হবে। কেমন? শুধু এটাই না, তারা আরো বলছে যে 31 দফা মানবে না, কিংবা ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেবে না, অন্তর্বর্তী তো দেবেই, ওদের বাপও ওইটা ইসা দিবে। তারা এতটা জোরালো ভাবে মনে করেন বলতেছে। তার মানে বাংলাদেশে আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে বড় একটা ধামাকা কিংবা বড় একটা কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি সামনে। সার্জিস হাসনাত
এরা আসলে কি করবে এটা শুধু আপনার সময়ের অপেক্ষা। তারা এক সেকেন্ড টিকতে পারবে বিএনপির সামনে, যেখানে বিএনপির একজন খুনি আসামি, সরি আসলে এইভাবে বলতে হচ্ছে, একজন খুনি আসামি ছিল তিনি সাবেক, তাকে রিসিভ করার জন্য ভাই দেখছেন হাজার হাজার মানুষ, শত শত মানুষ লাইন ধরে আছে এক নজর দেখার জন্য এবং তাকে কি শাবাশি দেওয়ার জন্য। তাহলে একবার কল্পনা করেন ভাই, আপনার তারেক জিয়া যদি ডাকে তাহলে রাজপথের অবস্থা কি হবে, এবং তারেক জিয়ার যে 31 দফার আন্দোলন এটা যদি অন্তর্বর্তীকালে সরকার না মানে তাহলে সমন্বয়কদের খবর আছে সমন্বয়কদের। এখন দেখার বিষয় যে বিএনপি আপনার অরিজিনালি ডিসেম্বরের ভিতরে বড় একটা এদের এগেনস্টে কর্মসূচি করে কিনা। তবে আমার মনে হয় ভাই 100-এর ভিতরে 200% করবে, 100-এর ভিতরে 200%, কারণ সময় এই অন্তর্বর্তীকালে সরকার দিন যাচ্ছে এদের সরকারি মেয়াদ কি বাড়াচ্ছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব দেশ থেকে তারা রুঠে দিচ্ছে। এটা আর হতে দেওয়া যাবে না। এটা কার বক্তব্য? বিএনপির তারেক জিয়ার। এখন দেখার বিষয় যে আপনার জাকির খান ওনার আসলে পদক্ষেপ কি, কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার যদি না মানে এই 31 দফা বা আপনার ডিসেম্বরের মাসের ভিতরে যদি নির্বাচন আপনার স্বয়ংসম্পূর্ণভাবে না দেয় তাহলে অরিজিনালি কি এদের রাস্তাঘাটে বের করে উলঙ্গর মতো পেটাবে, কিংবা সাংবাদিকের সেই কথাটাই কি সত্যি হবে যে এরা ঢাকা থেকে বের হতে পারবে না, এদের জানের হুমকি আছে। তার মানে বড় ধরনের কিছু একটা ঘটতে যাচ্ছে এই 31 দফাকে কেন্দ্র করে। সময় বলে দিবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। যেহেতু আমি এটা করতে পারবো ওটা করতে পারবো বললে হবে না, এখন থেকে করা শুরু করতে হবে। কবে সময় আসবে সেটা না। হ্যাঁ, আমরা প্রতিশোধ আগে নেইনি। 2001-এ আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে, আমি শুধু বলছিলাম ধৈর্য ধরে আমরা আগে দেশটাকে উন্নত করি। দেশটাকে তো উন্নত করলাম, উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো, সে উন্নয়নটাও শেষ করে দিল। তাহলে এখন আর কিসের অপেক্ষা? যার যা আছে যে যেভাবে পারবে, যাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবে তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। এখানে কেউ কারো হুকুমের অপেক্ষা থাকবে না। আর দুঃসময় যারা কাজ করবে, যে যেখানে কাজ করবে, কোন নেতা কি হুকুম দেবে সেটা না, যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা। যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে। আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না, যারা দুর্নীতির কাজ করে তারাই নেতা হয়, এটা মাথায় রাখতে হবে। এবং সেখানে নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। যাদের উপরে আঘাত এসেছে প্রতিঘাত কিভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে। এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা, সেভাবেই ঘুরে দাঁড়াতে হবে। আমি তো আছি, হ্যাঁ, সেই দিন হয়তো বেঁচে থাকলাম না আমরা দুই বোন, কারণ সেদিন ওইটাই লক্ষ্য ছিল যে 15 আগস্ট বেঁচে গেছি, আমাদের আর বেঁচে থাকতে দেবে না। কাজে সেইভাবেই সবাইকে কাজ করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি। বেঁচে যখন আছি, আল্লাহ বারবার বাঁচিয়ে রাখে, কেন জানি না, কিন্তু বাঁচায় নিশ্চয়। আল্লাহ আমাকে দিয়ে কোনো কাজ করাবেন বলে আমাকে বাঁচিয়ে রেখেছেন। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছিলেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ করেছি, জাতির পিতা হত্যাকারীদের বিচার শেষ করেছি। বাঁচিয়ে রেখেছিলেন এই জন্য যে বাংলাদেশকে উন্নত করব, উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি। কারণ বাংলাদেশ সেই পাপের হাত থেকে মুক্তি পেয়েছিল, বিচারহীনতার হাত থেকে মুক্তি পেয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচার করেছিলাম, সেই জন্যই বাংলাদেশের উন্নতি হয়েছিল। আজকে আবার বাংলাদেশের সেই উন্নয়নকে ধ্বংস করেছে। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, যার থেকে চেহারাগুলি সব চেনা হয়ে গেল। এরপর যখন যা করার করতে হবে এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত করব, সমৃদ্ধ করব। এবং যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছাবই। আল্লাহ আমাদের সহায় আছেন, বাংলাদেশের জনগণ আমাদের সহায় আছে। আমি দেশবাসীকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন এবং যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। কে কী করলো না করলো ওই বিচার করার সময় এখন না। এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আছে তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, এই দুর্বৃত্ত পরায়ণ থেকে দেশকে বাঁচাতে হবে, এই জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। এই মানবাধিকার লঙ্ঘনকারী, জঙ্গি, দুর্নীতিবাজ
খুনি ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। কাজে আজকে সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটা চমৎকার কথা বলেছেন এবং বাস্তবতাটা কিন্তু সেটাই। আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে। ঢাকা আর দিল্লি কেন বলা হচ্ছে? আসলে এখানে মৃত্যু ঘটে গেছে, আর দাফন দিল্লিতে, অর্থাৎ শেখ হাসিনা সেখানে দাফন হয়েছে। এটা প্রতীকী অর্থে বললেও বাস্তবতা হলো এই যে আজকে বর্ষবরণের এত বড় অনুষ্ঠান, এত বড় আয়োজন, প্রতি বছর যেটা দেখা যায় সেটা হলো যে আওয়ামী লীগের তার নিজস্ব সাংস্কৃতিক চিন্তা চেতনা এবং তাদের শেখ মুজিবুর রহমান সহ তাদের নানাভাবে তাদের নিজস্ব সংস্কৃতি বা নিজেদের একটা রাজনৈতিক চেহারা সেখানে তারা ফুটিয়ে তোলার জন্য সচেষ্ট থাকে। আজকে কিন্তু কোথাও টিকিটই নেই, বরং সমগ্র অনুষ্ঠান এবং লাস্টে লেজার শো যেটা সংসদ ভবনে হয়েছে, তাতে গণঅভ্যুত্থান, আবু সাইদ, মুগ্ধ সবকিছু মিলিয়ে কিন্তু একটা গণঅভ্যুত্থানের একটা রেশ বা আমেজ ছিল পুরো বৈশাখের এই উদযাপন। এবং ফ্যাসিবাদ নির্মূল হোক, ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিবাদ না আসে, তেমন একটা স্লোগান ছিল। তার বিপরীতে দেখেন ওই যে আওয়ামী লীগ কোথাও আছে, নেই। আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে, সত্যিই তাই। আজকে 8 মাস 8.5 মাসের পরেও আওয়ামী লীগ কোথাও তার অস্তিত্ব জানান দিতে পারলো না। এবং সেই চেষ্টাটা করা, সেই চেষ্টাটাও কিন্তু নেই। মাঝে মধ্যে মানে ঝটিকা মিছিল মানে কয়েকজন হয়, তারপরে উধাও হয়ে যায়। এইটা তো মানে এত দুর্বল অবস্থান বিএনপি জামাত তো কখনো ছিল না। যেটা একেবারে এত বড় পাহাড়, হিমালয়ের মতন পাহাড় ঠাস করে ভেঙে তছনছ হয়ে গেছে। তো তছনছ হবার পর এখন কি হচ্ছে? এখন তাদের যে নেত্রী, তারও দাফন হয়েছে দিল্লিতে। দিল্লিতে কেন? তিনি এখন সেখানে বসে বসে অডিও দেন, অডিওতে কথা বলেন। সেখানে কথা বলে ওই আমি কি অপরাধ করেছি, তারপরে এরপরে তো সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন 8 মিনিটের অডিও, খুবই হাস্যকর। মুগ্ধ নাকি মারা যায়নি পুলিশের গুলিতে, বলা হচ্ছে দুর্বৃত্তদের গুলিতে, এবং আকারে ইঙ্গিতে বলা হচ্ছে যে জামাত বিএনপি তারা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে অস্ত্র নিয়ে জনতার উপর হামলা চালিয়েছে। অর্থাৎ কোনো দায় দায়িত্ব শেখ হাসিনার নেই, এমন কোনো নির্দেশও দেওয়া হয়নি। অথচ জাতিসংঘ তদন্ত করে, লম্বা দীর্ঘ তদন্ত করে বলেছে যে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটা পুলিশ করেছে, আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থা করেছে, এবং এর সুপ্রিম কমান্ডার হচ্ছেন বা সুপ্রিম যে নির্দেশদাতা সেটা হচ্ছে শেখ হাসিনা নিজে, আর তার সহযোগী অন্তত মানে পরের ধাপে 2 জন, একটা হচ্ছে জেনারেল তারেক সিদ্দিক, আরেকজন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। অর্থাৎ পুরো বিষয়টা একদিকে আর তারা বলছে আরেকদিকে। তো এই কারণেই বলা হচ্ছে যে দেখেন, যত ফেসবুক পেজে, অডিওতে, সোশ্যাল মিডিয়াতে এখন তাদের কর্মকাণ্ড। একসময় কিন্তু তারাই বলতো যে বিরোধী দল আছে, রাজপথে নেই, কোথাও নেই, নির্বাচন নেই, তাদের সব কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আল্লাহর কি দেখেন বাকি নির্মম পরিহাস, আজকে তারা ওই সোশ্যাল মিডিয়া আঁকড়ে ধরে বসে আছে। ওই নিরাপদ অবস্থানে থেকে, দিল্লির আশ্রয় থেকে শেখ হাসিনা সেখান থেকে মাঝে মধ্যে অডিও ছাড়ছেন, আর দেশে তাদের বিন্দু মাত্র কোনো এনে। এবং এর মধ্যেই খবর এসছে যে কলকাতা হচ্ছে একটা অস্থায়ী আওয়ামী লীগের কার্যালয়, যেখানে আওয়ামী লীগের নেতারা আছেন, ঘুরছেন ফিরছেন, বিলাসী জীবনযাপন করছেন। লন্ডনেও দেখা যাচ্ছে ঘোরাঘুরি করতে, আমেরিকাতেও আছেন, কিন্তু কোথাও কিন্তু দলকে পুনর্গঠন করা, দলকে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসা তেমন কোনো কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে না। বরং দিনকে দিন মানে একেবারেই মনে হচ্ছে যেন ধুলায় মিশে যাচ্ছে। এখন এই ধুলায় মিশে যাওয়া দলকে কিভাবে পুনর্জীবিত করা হবে? দিল্লির অপেক্ষায় বসে আছে যে হয়তো কোনো একটা ঘটনা ঘটবে, দিল্লি তখন তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। এতই সহজ বিষয়টা এদেশের মানুষ কি মেনে নেবে? এটাই হচ্ছে এখন প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলেই ভিন্ন। একটা পর্যায়ে সারা বিশ্বব্যাপী তিনি পরিচিত হয়েছেন একজন সফল ব্যবসায়ী। তবে রাজনীতি করার যে শখটা ছিল, সেই 1/11 সরকারের পর সেটা মানে চিরতরে ওনার মিটা গেছিল। কিন্তু ভাগ্য কি জিনিস দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলে অন্যরকম। মানে আমাদের লোকাল ভাষায় বলে যে পাচাঙ্গুল্লা কপাল বা সান কপাল, কপাল রে ভাই। যে সিস্টেমে তিনি মানে বাংলাদেশ নামক রাষ্ট্রটার সর্বোচ্চ পদে আসীন হয়েছেন, এরপর ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তি ইউনূস নিজেকে আলোকিত করছেন। উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক মন্তব্য আছে,
তবে ওনার ব্যক্তি কাজেও দুইটা মন্তব্যের জায়গা সমালোচকরা খুঁজে পায়। এক হচ্ছে উনি সর্বোচ্চ পদ পাওয়ার পরে ওনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো নাই হয়ে গেছে। ইভেন ওনার বিরুদ্ধে যে করের একটা ইস্যু ছিল 600 কোটি না কত কোটি টাকা, এটাও কিন্তু মাপ পাইছেন। গ্রামীণ ব্যাংকেও লম্বা সময়ের জন্য একটা সুবিধা দেওয়া হয়েছে, এটা নিয়ে সমালোচকরা সমালোচনা করেন। কিন্তু এর বাহিরে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটাকে পরিবর্তনের জন্য বলেন, বিশ্বব্যাপী এই মুহূর্তে যে কনসার্ন পাচ্ছেন এগুলোর জন্য বলেন, বা আগামী বাংলাদেশে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো মুক্ত বাংলাদেশ বলেন, এগুলোর জন্য জনগণের একটা অংশ, সব জনগণ আমরা বলতে পারি না, জনগণের একটা অংশ চাচ্ছে তিনি যেন ক্ষমতায় থাকেন। তো এখন গতকালকে আমি একটা নিউজ দিছিলাম যে মার্চ ফর ডক্টর ইউনূস, অনেকে এটা হালকা নিয়েছিলেন তাই না? এবার দেখেন নারায়ণগঞ্জে কি ঘটছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করে। পত্রিকাতে এই শব্দগুলো একটু কানেক্টেড রাখা দরকার। সর্বস্তরের জনগণ এখানে আসে নাই, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা চায় তারাই আসছে। আচ্ছা, রাজধানীর ধনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ানের নেতৃত্বে এই মানববন্ধন তৈরি হয়। সেখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় কেউ কথা বলতে পারতো না, স্বাধীনভাবে চলতে পারতো না। এখন দেশের মানুষ স্বাধীনভাবে চলতে, কথা বলতে পারছে। আগামী 2-3 বছর এই পরিস্থিতি চলমান থাকলে ভালো একটি পরিস্থিতির মধ্যে আমরা দেশে নির্বাচন করতে পারবো। একদল চাঁদাবাজি অপকর্ম করছে, আবার তারা নির্বাচনও করছে। এই বক্তব্যটা সরাসরি বিএনপিকে টার্গেট করা তারা দিচ্ছে। সরকারের প্রতি তাদের দাবি, যারা মানববন্ধনে আসছে, যে তাদের দাবি, এনসিপির দাবি, বৈষম্য বিরোধীর দাবি, এগুলো এক দাবি, এগুলো এনসিপির বিভিন্ন শাখা প্রশাখা, এটা তো বোঝাই যায় যে বিচার হইতে হবে, তারপর হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দলমত নির্বিশেষে ডক্টর ইউনূসকে চাই, এই শব্দটা ভুল। দলমত নির্বিশেষে চায় না। বিএনপি চায় তারেক রহমান ক্ষমতায় আসুক, জামাত চায় জামাতের আমির ক্ষমতায় আসুক, অন্যান্য দলগুলো চায় তাদের নেতারা ক্ষমতায় আসুক। মানে ডক্টর ইউনূসকে যারা ভালোবাসেন বা এনসিপির যারা আছেন নেতা, বিভিন্ন সেক্টরের আমজনতা রূপে হোক, যেই রূপে হোক, মানুষ বোঝে যে ওই সেক্টরে কানেক্টেড তারা। তো তাদের বক্তব্য যে আমরা দলমত নির্বিশেষে ওনাকে চাই এবং সংস্কার বাধ্যতামূলক এটা করতে হবে, দেশ গোছাইতে হবে, 2-3 বছর তিনি ক্ষমতায় থাকুন, সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। আর বলছেন যে দেশ থেকে ওনার নেওয়ার কিছু নাই, একবারে নিছে না তাও না। ওই যে প্রথমে বলছি বিএনপি কিন্তু এই জায়গাগুলোতে কাউন্টার করে যে নেওয়ার কিছু না থাকলে উনি নিজের করটা কেন মাফ করাইলেন, গ্রামীণ ব্যাংকের যে সুবিধাটা দিলেন 2029 পর্যন্ত, এটা কেন দিলেন? ওনারও নেওয়ার কিছু না কিছু আছে। দেখেন, আমরা সত্যিটা বলতে হবে। তো বলছে ও তার বিদেশে লবিং করার ক্ষমতা আছে, এটা সত্য। ওনার স্বজন হারানোর বেদনায় যেটা উনি বিক্রি করে খাবেন, এটা আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনার ইস্যুতে বলছেন। ওনার পরিবারের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটাও সত্য। তিনি নিজের যোগ্যতা এখানে এসেছেন, এটাও সত্য। কারণ কি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই জায়গায় আসবেন কেউ ভাবে নাই। ওনার ব্যক্তি ক্যারিয়ারটা এতটা গ্লোরিফাই যে উনি আসার পর এটা নিয়ে কেউ দ্বিমত করে নাই। ইউনূস সরকার প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে পারলে একটা ভালো বাংলাদেশ গঠন করতে পারবো। সবাই একটা ভালো বাংলাদেশ চাই, যেখানে সান্দাবাজি, লুটপাট, দখলদারিত্ব, থানা পুলিশের চামচামি এগুলা বা প্রশাসনের চামচামি, এগুলোর বাইরে কিন্তু আমরা একটা বাংলাদেশ আসলেই চাই। কিন্তু এটা এত সোজা না। এই যে এনসিপি যে টিমটা তৈরি হয়েছে, তারা কি থানা পুলিশ প্রশাসনের প্রভাবিত করে না? তারাও করে না কে? এই দেশে এগুলা এত সোজা না। বলার জন্য শুনতে সুন্দর লাগে, বাট বাস্তবতা সবসময় ভিন্ন। যাই হোক, কারা কারা মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এরকম চাচ্ছেন, বা এরপর আমরা দেখলাম যে সারা বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জের মতন ইউনূস সমর্থকরা মার্চ ফর ডক্টর ইউনূস তারা পালন করতে যাচ্ছে। কি হয় জানি না, টেনশনে আছে বিএনপি। ভালো থাকুন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম চাঞ্চল্যক তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিও ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।